দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন দেখো এখানে কি বলেছে, এটা 7 তারিখের প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন কেস অফ হ্যাভিং সিটিজেনশিপ আন্ডার দ্য নিউ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এই মুহূর্তে জানো তোমরা যে খুব খবরের কাগজে আছে, তার কারণ 2019 সালে হয়তো অ্যামেন্ডমেন্টটা হয়েছে, তখনও খবরের কাগজে ছিল, প্রশ্ন এসেছে অনেক পরীক্ষায়, এখনো খবরের কাগজে আছে। তার অন্যতম কারণ হচ্ছে যে এই লোকসভা ইলেকশন এর আগেই আমরা দেখলাম মুখেই ভোট মানে ভোটের তারিখ ঘোষণা হওয়ার আগেই আমরা দেখলাম যে এই আইনটি যেটা তৈরি হয়েছিল সেটা সবে ইমপ্লিমেন্ট হলো, ইনঅ্যাক্ট হলো আমরা দেখতে পেলাম, তাই না? রিসেন্টলি হয়েছে। তাহলে কত সালে ইনঅ্যাক্ট হলো এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে 2019 সালে এটা কিন্তু অ্যামেন্ড হয়েছে, কিন্তু ইনঅ্যাক্ট হলো কিন্তু 2024 সালে এসে। তাহলে 2024 সালে এসে এটা ইনঅ্যাক্ট হচ্ছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মাথায় রাখবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বলেছে প্রশ্নটি, প্রশ্নটি বলেছে যে সিটিজেনশিপ which of the following is incorrect in case of having citizenship under the new Citizenship Amendment Act 2019। যে 2019 সালে নাগরিকতার আইনের যে নাগরিকতা সংশোধনী যে আইন, সেই আইনের অধীনে কোনটা এখানে বলছে কি যে কারেক্ট। তো যেটা কারেক্ট সেটা হচ্ছে যে এই সঙ্গে এই আইনটার অধীনে আমরা এই অ্যামেন্ডমেন্টে আমরা দেখতে পাবো, বা এই অ্যামেন্ডমেন্ট আইনে আমরা দেখতে পাচ্ছি কি, লতে আমরা দেখতে পাচ্ছি বা অ্যাক্টে দেখতে পাচ্ছি যে এই নামগুলো মেনশন করা আছে যে তোমাকে যদি নাগরিকত্ব পেতে হয় তাহলে তোমাকে এই 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 ধর্মগুলো কোনো একটা ধর্মে বিশ্বাসী হতে হবে, যে কোনো একটাতে তোমাকে বিশ্বাসী হতে হবে। আইদার তোমাকে হিন্দু হতে হবে, নইলে শিখ হতে হবে, নইলে জৈন হতে হবে, নইলে বুদ্ধিস্ট হতে হবে, নইলে পার্সি, নইলে খ্রিস্টান। যাদের উল্লেখ এখানে নেই, যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা হচ্ছে মুসলিম, বিশেষ করে মুসলিম, তবে আরো অনেক আছে, বাট মুসলিমদের এখানে কিন্তু উল্লেখটা নেই, যার জন্য কন্ট্রোভার্সিটা হচ্ছে। তো কাজে এটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এবং 3টে দেশ থেকে, তোমরা পরের প্রশ্ন এখানে চলে আসবে দেখতে পাবে, 3টে দেশ থেকে এখানে এদেরকে এদের এই কমিউনিটিস এর মানুষদেরকে ওয়েলকাম করা হবে। কোন 3টে কমিউনিটি, এই যে কোন 3টে দেশ? 3টে দেশ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ। বাকিদের উল্লেখ কিন্তু এখানে নেই, যেমন মিয়ানমারের উল্লেখ নেই, শ্রীলঙ্কার উল্লেখ নেই, পাকিস্তানেরও উল্লেখ এখানে, সরি, মিয়ানমারের আর শ্রীলঙ্কার উল্লেখটা এখানে নেই, নেপালের উল্লেখ নেই, মালদ্বীপের উল্লেখ নেই, ঠিক আছে, ভুটানেরও উল্লেখ নেই। যদি এগুলোর থেকে খুব একটা বেশি, বিশেষ করে নেপাল, ভুটান, মালদ্বীপ এগুলোর থেকে যে প্রচুর মানুষ যে রিফিউজিরা এখানে যে এসেছে তা নয়, কিন্তু এই মিয়ানমার থেকে যেমন রোহিঙ্গারা আসে, আফগানিস্তান থেকে যেমন কিছু তো মানুষ আসে, আবার দেখবে বাংলাদেশ থেকে তো প্রচুর পরিমাণে এসেছে। এটা একটা মেজর কনসার্ন, যে উদ্দেশ্যে এখানে কিন্তু এটা রিফর্মসটা নিয়ে আসা হয়েছে, অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসা হয়েছে। তো কাজেই এই 3টে নাম ভালো করে মনে রাখবে, এগুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন করলেও করতে পারে, কারণ আইনগুলো থেকে প্রশ্ন করছে। 3 নম্বর দেখে নাও। 3 নম্বর বলছে এখানে when were the Kachatibu Pact signed between India and Sri Lanka। এই সমস্ত প্রশ্নগুলো অত্যধিক বেশি পরীক্ষায় আসে। রিসেন্ট যে সমস্ত, বিশেষ করে ইরানে গিয়ে আমরা সেখানে আইল্যান্ড তৈরি, পোর্ট তৈরি করছি, আমাদের সঙ্গে পাকিস্তানের কি নিয়ে ডিসপিউটস আছে, বাংলাদেশের কি নিয়ে ডিসপিউটস আছে, নেপাল, তারপরে ভুটান, তারপরে চায়না, শ্রীলঙ্কা, এদের সঙ্গে আমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে, কোন কোন ল্যান্ড গুলো নিয়ে ডিসপিউটস আছে, সেগুলো কিন্তু পরীক্ষায় জানতে চাই প্রশ্ন। তো ফরেন পলিসির প্রশ্ন যেগুলো এখানে খবরের কাগজে যেগুলো থাকে সেগুলোই মেজরলি জানতে চাই। তো সেটা হচ্ছে এখানে কাচাতিবু, এখানে প্যাক্ট, যেটা কাচাতিবু প্যাক্ট যেটাকে বলছে, এই প্যাক্টটা সাইন হয়েছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে 1974 এবং 76, দুবার হয়েছে, দুটো সাইন হয়েছে, দুটো এগ্রিমেন্ট হয়েছে, দুটো প্যাক্ট হয়েছে বলতে পারো। তো এই দুটো প্যাক্ট আমরা সেই সময় প্রধানমন্ত্রী যাকে দেখতে পাবো তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশে। এটাও প্রশ্ন কিন্তু এইরকম ভাবে হয় যে সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, এবং একাধিকবার প্রশ্ন হয়েছে, তোমরা জানো প্রধানমন্ত্রী এই সময় হয়েছিলেন কিন্তু ছিলেন যিনি, তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী, এটাও কিন্তু মাথায় রাখবে। এবং এই কাচাতিবু প্যাক্ট নিয়ে আমি তোমাদের 5 তারিখে একটা বড় দেখিয়েছি তোমাদের, 5 তারিখে যে প্রশ্নটি ছিল সেখানে ডিটেলসে তোমাদের ওটা বলেছি, সেখানে ম্যাপও দেখিয়েছি, তোমরা আশা করি সেটা বুঝতে পেরেছো। কাজে একটু খালি ভালো করে মনে রেখো, তাহলেই হবে। এগুলো কিন্তু জিজ্ঞেস করছে। মায়ানমার ওয়াজ পার্ট অফ মায়ানমার ওয়াজ পার্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া টিল, এটা হচ্ছে 1935 হবে। অনেকে তোমরা ভুল করেছো এটাও, যে মায়ানমার 1935 সাল থেকে পর্যন্ত আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার পার্ট ছিল। তারপর থেকে তারা কিন্তু বার্মা নামে পরিচিতি লাভ করেছে, বা তার আগে থেকেও ছিল, বাট তাদেরকে আলাদা একটা ডোমিনিয়ন স্টেটাস সেখানে কিন্তু দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা দেখতে পাবো 1935 সালের আগে পর্যন্ত ব্রিটিশরা মায়ানমারের সাথে সাথে ইন্ডিয়াকেও কন্ট্রোল করতো। যেমন তোমরা নিশ্চয়ই মনে রাখবে, মনে আছে নিশ্চয়ই, তোমরা পড়েছো, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের কথা নিশ্চয়ই পড়েছো, সিপাহী মিউটিনি যেটাকে বলি আমরা। তো সেই সময় তোমরা দেখবে যে প্রচুর পরিমাণে এই সিপাহী বিদ্রোহকে দমন করার জন্য, অর্থাৎ ব্যারাকপুরের যে সিপাহীরা ছিল, ব্যারাকপুরের যে আর্মিরা ছিল, সেই আর্মিরা ব্যারাকপুরের আর্মিরা আমরা কি দেখতে পাচ্ছি যে তারা যখন বিদ্রোহ করছে ব্রিটিশদের বিরুদ্ধে, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে সেই বার্মা থেকে প্রচুর পরিমাণে সৈন্য নিয়ে এসে এদেরকে কিন্তু দমন করা হয়েছিল।
তো নিশ্চয়ই সেই প্রসঙ্গেও নামটা শুনেছো তোমরা, আশা করি। তো সেটা হয়েছিল 1857 সালে, 1857 সিপাহী বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর 1858 সালে তো আমরা দেখতেই পাবো যে রানী সেই সময় রানী কে ছিল, তো তিনি তখন আমাদের কি করলেন না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর সমস্ত সত্ত্বগুলো রানী ভিক্টোরিয়া ছিল তখন, কি রানী এলিজাবেথ দ্য ফার্স্ট ছিল, ভিক্টোরিয়া ছিল না, এলিজাবেথ দ্য ফার্স্ট ছিল। তো তিনি তখন কি করলেন না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সমস্ত সত্ত্ব নিজের হাতে নিয়ে নিলেন। এলিজাবেথ দ্য ফার্স্ট ছিল, দেখে নিন, এটা আছে প্রথম লক্ষ্মীকান্তের প্রথম আছে। 5 নম্বর দেখো কি বলেছে, 5 নম্বর বলেছে হু অফ দ্য ফলোইং হ্যাজ নট বিন ইনক্লুডেড ইন দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। তো কে ইনক্লুডেড নয় বলেছে, হ্যাজ নট বিন ইনক্লুডেড। তো ইনক্লুডেড নয় এরা প্রত্যেকেই, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে এই পাকিস্তান থেকে আহমাদিয়া যারা কমিউনিটি আছে মুসলিমদের মধ্যে, এটা একটা কমিউনিটি, তো এদেরকে যেমন হচ্ছে কোনো মানে ইয়ে নেই, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এরা কিন্তু সেই সুযোগটা নিতে পারবে না, তার নাগরিকতার যে তারা চাইলে সেটা কিন্তু হবে না, তারা যদি পার্টিকুলার যেহেতু এই কমিউনিটি থেকে, এবং এটাও এই কারণে মুসলিমসরা অভিযোগ তুলছে বা অন্যান্য সাধারণ অন্যান্য আর কি সমালোচকরাও তারা অভিযোগ তুলছে যে পাকিস্তান থেকে কেন এদেরকে অ্যালাউ করা হলো না, ঠিক আছে, হিন্দুদেরকেই কেন করা হলো। তো আহমাদিয়ারা তো সেখানে অনেকটা বেশি সেখানে সাপ্রেসড হয়, তো তাদেরকে তো অ্যালাউ করা উচিত ছিল হিন্দুদের পাশাপাশি, কিন্তু করেনি। এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে, তোমরা জানো। দ্বিতীয় হচ্ছে এখানে ন্যাশনালিস্ট, এথিস্ট এবং অ্যাগনস্টিক পারসনস হু ডু নট প্রফেস এনি রিলিজিয়ন। অর্থাৎ আমরা দেখতে পাবো যে যুক্তিবাদী যারা, তারা কখনো ধর্মে বিশ্বাস করে না, মানে আছে অনেকে যারা কট্টর যুক্তিবাদী, যারা যুক্তিকেই তারা এখানে ভ্যালুস দেয়, যদিও যুক্তির যে লিমিটেশনস নেই, যুক্তি যে সবসময় সত্য তা কিন্তু নয়। আমি তোমাদের এর আগে অনেকবার বলেছি, কান্ট পড়াতে গিয়ে তোমাদের, মানে কান্টের প্রসঙ্গে অনেকবার বলেছি তোমাদের, যে বা রুশো পড়াতে গিয়েও তোমাদের বলেছি যে র্যাশনালিস্ট হওয়ার অর্থ এই নয় যে তুমি সত্য কথা বলছো। র্যাশনালিস্ট হলে তুমি মিথ্যেও বলতে পারো, র্যাশনালিস্ট হলে তুমি অর্ধ সত্যও বলতে পারো। কাজেই অনেকে আছে আবার যারা গোড়া র্যাশনালিস্ট, যুক্তির উপর ছাড়া তারা কথা বলতে চায় না, এবং যুক্তির যে একটা লিমিটেশন আছে সেটা তারা বুঝতে চায় না। তো একটা সময় গিয়ে তোমার যুক্তি যে দুটোতেই ঠিক বলে মনে হতে পারে, এটাও তারা বিশ্বাস করতে চায় না যে মানুষগুলো, তারা এখানে ধর্মকে বিশ্বাস করে না। তো যারা গোড়া র্যাশনালিস্ট বলতে পারো, যারা হয়তো অর্থোডক্স র্যাশনালিস্ট, তারাও কিন্তু দেখতে পাবো ধর্ম বিশ্বাস করে না। তো যাই হোক, এদেরকে এখানে কভার করা হয়নি। এথিস্ট যারা আছে, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, অ্যাগনস্টিক যারা আছে, তাদের কথা বলা হয়েছে যে তাদেরকে এখানে কিন্তু এই আইনের মধ্যে কভার করা হয়নি। মুসলিম রোহিঙ্গা রিভিউ যে এক্ষুনি বলছিলাম, তামিল থেকে, তামিল বিশেষ করে ওই মিয়ানমার থেকে রোহিঙ্গারা এবং শ্রীলঙ্কা থেকে তামিলসরা যারা, এটা দীর্ঘদিনের একটা ইস্যু, তোমরা জানো যে সেখান থেকে প্রচুর মানুষ এখানে শ্রীলঙ্কাতে আছে, তারা এখানে মাঝে মাঝে পালিয়ে আসছে সেখানকার। বিশেষ করে তোমরা এলটিটি দের নিয়ে যে সমস্যাটা তখন সেই সময় হলো 1988-এ, তখন প্রচুর মানুষ এখানে পালিয়ে আসার চেষ্টা করেছে বা পালিয়ে আসছে, তারা পালিয়ে আসতে চাইছে, তারা সেখানে থাকতে চাইছে না, কিন্তু ভারত সরকার সেখানে কোনো রকম ভাবে তাদের কিন্তু মানে সদর্থক কোনো ভূমিকা নিচ্ছে না তাদের মধ্যে। তো এগুলো কিন্তু সেখানে এই আইনটার মধ্যে দিয়ে কভার করা যেতেই পারতো। তো যখনই দেখবে এই সিএএ নিয়ে একটা অবজেকশন তোলা হয়, তখন বিভিন্ন পলিটিক্যাল পার্টিস গুলো অবজেকশন তোলে, কিন্তু ওই তামিলনাড়ুর তরফ থেকে দেখবে এদেরকে নিয়ে একটা অবজেকশন তোলা হয়। তামিলনাড়ুতে যে সরকারি পাওয়ারে থাকে, তারাই দেখবে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে। এটা আমরা দেখতে পাবো, এই কারণে অল অফ দ্য অ্যাবাভ হয়েছে যে এদের কারোরই উল্লেখ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টে নেই। কাজে এই ধরনেরও প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, জিজ্ঞেস ভালো করে দেখে নেবে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন বলেছে which article of the Indian Constitution and which sections of the Citizenship Act of 1955 prohibits the acquisitions acquisition of dual citizenship in India। অর্থাৎ ভারতে তুমি দ্বিতীয় দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা তো নেই আমাদের। দ্বৈত নাগরিকত্ব মানে যে ডুয়েল সিটিজেনশিপ, যে দুটো নাগরিকত্ব তুমি নিতে পারবে না। যেমন তোমরা দেখলে যে যেমন অক্ষয় কুমার কানাডার নাগরিক ছিল, আলিয়া ভাট যেমন হচ্ছে ব্রিটেনের নাগরিক ছিল, তো অক্ষয় ভাট যেমন রিসেন্টলি সেই নাগরিকত্ব ত্যাগ করেছে। অক্ষয় ভাট যেমন হচ্ছে সেই নাগরিকত্ব ত্যাগ করেছে, কারণ এবং এখানে দীর্ঘদিন সেটা ভোটও দিতে পারতো না। তো যাই হোক, এই দুটো দেশের নাগরিকত্ব তুমি পাবে না। কিন্তু এই আইনটার মধ্যে আমরা দেখতে পাবো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1955-এ যেটা তৈরি হয়েছিল, সে তার সেকশন 9-এ কি বলা হয়েছে, সেকশন 9-এ বলা হয়েছে যে তুমি দুটো দেশের নাগরিকত্ব হোল্ড করতে পারবে না। অর্থাৎ তোমাকে একটা দেশের নাগরিকত্ব আগে ছেড়ে দিতে হবে, তবেই গিয়ে তুমি অন্য দেশে মানে আমাদের দেশে এসে নাগরিকত্ব নিতে পারবে। কন্ট্রোভার্সিটা কি হচ্ছে এখন এটা নিয়ে, কন্ট্রোভার্সিটা দেখলে তোমরা নিশ্চয়ই, তোমরা যারা একটুখানি সুপ্রিম কোর্টের জাজমেন্ট গুলোর দিকে বা ওই যেগুলো সেই সময় ডিবেটস গুলো হয় যখন, সেগুলোর দিকে যখন নজর রাখো,
আর্গুমেন্ট গুলো যখন ইয়েরা বা অ্যাডভোকেটসরা যখন আর্গুমেন্টস গুলো প্রেজেন্ট করে, তখন যদি তোমরা এখানে সেগুলোর দিকে নজর রাখো, তখন নিশ্চয়ই কপিল সিব্বলকে এগুলো বলতে শুনেছো নিশ্চয়ই, এই 2-1 দিনেরই কথা, যে কপিল সিব্বল এগুলো বলেছে যে এক প্রকার বলতে পারো যে যেহেতু তারা ওই দেশ থেকে পালিয়ে এসেছে, বিতাড়িত হয়ে এসেছে, তার মানে তো তারা কমপ্লিটলি ওই দেশের নাগরিকত্ব ত্যাগ করেনি। তো তাদের কাছে এখনো হয়তো সেই দেশের নাগরিকত্বের কার্ড রয়েছে। তো তারা তো আর ওই দেশে গিয়ে নাগরিকত্ব পরিত্যাগ করেনি। তো নাগরিকত্ব ওই দেশের আছে, তারপরেও তুমি এই দেশে নাগরিকত্ব পেতে চাইছো, তাহলে এটা কেমন বিষয় হয়ে গেল? তো তুমি বিতাড়িত হয়েছে বলো তুমি এখানে এসেছো, কিন্তু বিতাড়িত হওয়ার কথার অর্থ তো এই নয় যে তোমার নাগরিকত্ব চলে গেছে অফিসিয়ালি, তোমার নাগরিকত্ব তো আছে। তাহলে তুমি কিভাবে একই সঙ্গে দুটো দেশের নাগরিকত্ব পেতে পারো? তো আমাদের সংবিধান, আমাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর, তা তো এলাও করে না। আমাদের আর্টিকেল সংবিধানের 9, তোমরা জানো সিটিজেনশিপ আমাদের উল্লেখ করা হয়েছে, পরীক্ষা একাধিকবার জানতেও চেয়েছে। সেটা হচ্ছে 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে কনস্টিটিউশনে, যেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সেখানে আমরা দেখতে পাবো কি, সেখানে আমরা দেখতে পাবো সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেখানে 9 নম্বর আর্টিকেলে আমরা দেখতে পাবো আলোচনা করা হয়েছে, বলা হয়েছে যে ডুয়াল সিটিজেনশিপের নিষেধ করা হয়েছে, যে ভারতবর্ষে কেউ দ্বৈত নাগরিকত্ব পাবে না। তো স্বাভাবিকভাবেই যে নতুন যে লটা এসেছে, তো সেটাতে এক প্রকার ভুল পথে ডুয়াল সিটিজেনশিপকে তার মানে প্রমোট করছে। তো সেটা কি হতে পারে? তো এটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে দেখছি একটা হিয়ারিং চলছে, আর্গুমেন্ট পক্ষে বিপক্ষে আসছে। তো সেই প্রসঙ্গে এটাও কিন্তু তোমাদের আলোচনায় গুরুত্বপূর্ণ হতে পারে, আমি এটা এই কারণে দিয়ে দিয়েছি। এবং মাথায় রাখবে আর্টিকেল 9 এবং সেকশনস, এই আইনটারও ক্ষেত্রে সেকশনস 9, তো দুটোরই হচ্ছে উল্লেখ এখানে 9-এই পাবো আমরা। তো মাথায় রেখো 9 শব্দটা দিয়ে যেন এটা মনে পড়ে যায় তোমাদের, আশা করি মনে পড়ে যাবে। হ্যাঁ, ভিক্টোরিয়া হবে, তাই দেখছি। আচ্ছা, দেখছি। Which prime minister from the Indian side signed the, এটা হচ্ছে কাচাথিবু প্যাক্টস in 1974 and 1976, কিছুক্ষণ আগে বলছিলাম ইন্দিরা গান্ধীর কথা। তো ইন্দিরা গান্ধী এটা করেছেন। তোমরা জানো যে ইন্দিরা গান্ধী 1971-এ ইলেকশনে ফাইট করলেন, এবং ইলেকশন তিনি তো 75-এ এসে এমার্জেন্সি ডিক্লেয়ার করলেন, 77 পর্যন্ত এমার্জেন্সি চললো। তারপরে সেখানে গিয়ে কি হলো না, ওই এমার্জেন্সি উইথড্র যখন করা হলো, তারপরে ইলেকশন ছিল, ইলেকশনে তিনি হেরে গেলেন। এবং তিনি হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় কংগ্রেসের একটা বড় পরাজয়, পতন ঘটলো। কংগ্রেসের ওয়ান পার্টি ডমিনেশন যেটা ছিল সেটার একটা পতন ঘটলো, কংগ্রেস রিজিমের পতন ঘটলো। এবং তখন থেকে এখনো পর্যন্ত, বিশেষ করে তার উপরে আরেকটা বড় মেজরিটি পেয়েছিল রাজীব গান্ধীর আমলে। রাজীব গান্ধীর আমলে 404টা সিট পেয়েছিলেন, মানে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর 84 সালে ওনাকে হত্যা করার পর। তো সেই সেন্টিমেন্টস ভোট, যেটা ইমোশনাল ভোট, সেটা রাজীব গান্ধী পেয়েছিলেন অবশ্যই। কিন্তু 1989 সালে এসে তার ততটাই আবার করুণ দশা হয়েছিল, তিনি আর জিততে পারেনি। তার আগেই তো সেখানে হত্যা করেছিল এলটিটি জঙ্গি গোষ্ঠীরা। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে তারপর থেকে তো কংগ্রেসের অবস্থা খুবই খারাপ হতে শুরু করেছে। অর্থাৎ 1989 সাল থেকে বলতে পারো বিশেষভাবে যে কংগ্রেসের অবস্থা ভীষণ খারাপ। এবং বর্তমান দিনে এটাও দেখতে পাচ্ছ যে তাদের নিজেদের বিরোধী দলের তকমা পাওয়ার জন্য এখন বিজেপিকে তাদেরকে আইন সংশোধন করতে হচ্ছে। তো বুঝতেই পারছো যে এগুলো খুবই মানে কংগ্রেসের জন্য খুবই প্যাথেটিক একটা বিষয়। তো এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, এগুলো মাথায় রেখো।